এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ আজকে নির্দিষ্টভাবে কাউকে নিয়ে আসিনি। না কোনো গেস্ট আছে, না কোনো প্যানেলিস্ট আছে, না কোনো তৃণমূল আছে, না কোনো বিজেপি আছে। আমি বলতে পারেন আজকে ক্ষুব্ধ, বলতে পারেন আজ আমারও খারাপ লেগেছে, বলতে পারেন যে আপনারা আমাকে বা আমাদেরকে সংবাদ মাধ্যমকে, মিনমিনেদের বলছি না কথা, আমাদের সংবাদ মাধ্যম যারা রাষ্ট্রবাদীদের জন্য খবর করে তাদেরকে ব্লেম করার আগে, তাদেরকে প্রশ্ন করার আগে যে তোমরা ভাই এই খবরগুলো দেখাওনি কেন, আজ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা দেখে কি করছেন। কারণ আমরা খুব অসহায় একটি জায়গায় এই মুহূর্তে রয়েছি। আমি লাগাতার বাংলাদেশ নিয়ে, লাগাতার বাংলাদেশের ডিপ স্টেট নিয়ে সরব হয়েছি, বাংলাদেশের মুক্তকামী মানুষদেরকে সচেতন করেছি। আমাদের দিল্লির যে সন্ত্রাস হামলার পরে দিল্লির মানুষকে সচেতন করার যে গুরুদায়িত্ব সংবাদ মাধ্যম নিয়েছিল, এমবিবিএসদের মধ্যে যদি ডাক্তার হয় কি করবেন আপনি? আমরা তো তাও করেছি। কিন্তু অদ্ভুতভাবে বাঙালি তো বাংলার জন্য খারাপ লাগে, অদ্ভুতভাবে বাংলার মানুষ তো বাংলার এই অবস্থা দেখে খুব রাগ হয়। আমার বাংলা ভালো নেই, আমার বাংলাতে একটা ইস্যু, সেই ইস্যুটাকে সন্তর্পণে মিনমিনে মিডিয়া পেছনের সারিতে নিয়ে যাচ্ছে। খুব সন্তর্পণে এই ইস্যুটাকে বিরোধী রাজনৈতিক দল বাংলার সবচেয়ে বড় টকিং পয়েন্ট বানাতে হয়তো ব্যর্থ। এই ইস্যুটাকে শাসক দল প্রথম থেকে চেষ্টা করেছে ডাইলিউট করে দিতে, এই ইস্যুটাকে শাসক দল প্রথম থেকে চেষ্টা করেছে দেখাতে যে এটা তো আবার ফেক নিউজের আরেকটা পর্যায় না। আমি আজকে বিরোধী দলগুলোকেও বলছি, আমি আজকে শাসককেও বলছি, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দিন না, আপনারা সাবিনাকে, সুচরিতাকে দিন না লক্ষ্মীর ভাণ্ডার। আপনি ভারতীয় সাবিনাকে দিন না, আপনি ভারতীয় সুচরিতাকে লক্ষ্মীর ভাণ্ডার দিন না। আপনি ভাতা দিতে চান তো নারায়ণদেরকে, নাসিরকে দিন না, নারায়ণকে দিন না, যদি সে ভারতীয় হয় দিন না। কিন্তু বাংলাদেশিরা কেন আমাদের সব কিছু, আমাদের জমি, আমাদের বাড়ি, সব কিছুতে ভাগ বসাবে? আমরা ইসলামিক মৌলবাদ দেখছি, আমরা দেখছি পাকিস্তানে কি হচ্ছে, আমরা দেখছি বাংলাদেশে কি হচ্ছে। এরপরেও আপনি এত কিছু দেখছেন, আপনি দেখছেন যে শেখ হাসিনার বাড়ি কিভাবে লণ্ডভণ্ড করে তার অন্তর্বাস নিয়ে রাস্তায় নামা হলো। আপনি দেখছেন 32 ধানমন্ডি কিভাবে ভেঙে দেওয়া হলো, সত্যজিৎ রায়ের বাড়ি কি করে ভেঙে দেওয়া হলো। আপনি দেখছেন ঋত্বিক ঘটকের বাড়ি কি করে ভেঙে দেওয়া হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তছনছ করা হলো কিভাবে। বাংলাদেশে তো হয়েছে এগুলো। ওই এলিমেন্ট, ওই বর্বর দানবদেরকে আপনি ফ্রি অ্যাক্সেস দিয়ে কেন আমার কলকাতা শহরে, আমার পশ্চিমবঙ্গে নিয়ে আসার পরে ভোটার কার্ড বা আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে? 2026 সালে যখন সব কিছু শেষ হয়ে গেছে, 2026 সালে যখন আর কিছু বলার নেই, হয়তো অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা দাপাদাপি শুরু করেছে আমার আপনার পাড়ায়, কারণ
40 থেকে 50% জনবিন্যাস যেভাবে বদলাচ্ছে, 40 থেকে 50% জনবিন্যাস বা পপুলেশন হয়তো ওদের কন্ট্রোলে চলে গেছে, তখন কিন্তু আমার আপনার এই লিবারাল সাজা আর মানাবে না। এটা জানেন তো যে আমরা ততক্ষণ অবধি মুক্তমনা, ততক্ষণ অবধি গণতন্ত্রকে আমরা ভালোবাসি যতক্ষণ অবধি আমরা ভারতীয়রা আমাদের ভারতীয়ত্বকে বজায় রাখতে পারবো। যেখানেই জিহাদিরা এসেছে, যেখানেই অনুপ্রবেশকারীরা এসেছে, সেই জায়গাটাকে বদলে ফেলা হয়েছে এবং এটা যুগ যুগ ধরে চলে এসেছে। এই দেশটা সত্যি ভারতীয়দেরই ছিল এবং ভারতীয়দেরই থাকবে, কিন্তু সত্যি কি থাকবে? আজকে আমি কোনো ডিবেট করব না যাদের মনে হচ্ছে যে ময়ূক আজ গরমা গরম করে ডিবেট করবে, যাদের মনে হচ্ছে রক্ত গরম করা কোনো যুদ্ধ দেখব আমরা, যাদের মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে ময়ূক কোনো বড় ব্রেকিং নিউজ দেবে, যাদের মনে হচ্ছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে একের পর এক মিথ্যাচার করছেন তার ফ্যাক্ট চেক করবে ময়ূক, না, ময়ূক আজ শুধু সূত্রধরের কাজ করবে। ময়ূক আজ শুধু একটি গল্প, যে গল্পটা আমাদের প্রত্যেকের শোনা উচিত, সেই গল্পটা খুব আস্তে আস্তে আপনাদের শোনানোর চেষ্টা করবে, আপনার রক্ততে, আপনার ধমনীতে যেন সেই গল্পটা ঢুকে যায়। আপনারা বেঙ্গল ফাইলস নিয়ে মাতামাতি করেছেন, কিন্তু বেঙ্গল ফাইলস আপনারা দেখেননি, কিন্তু প্রতিদিন একটা করে বেঙ্গল ফাইলস রচনা হচ্ছে, প্রতিদিন একটা করে ফাইল ছুঁড়ে ফেলা হচ্ছে। অনুপ্রবেশ সবচেয়ে বড় সমস্যা। জনবিন্যাস কোনো অঞ্চলে, কোনো পাড়ায়, কোনো বিধানসভা অঞ্চলে যদি বদলাতে শুরু করে সেটা আর থামে না। বিশেষ করুন জনবিন্যাস বা ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে মানে আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি বদলে যাচ্ছে। একদিন সকালবেলা উঠে কিছু মাতব্বর আপনার পাড়ায় এসে বলবে যে ভোর 5টায় উঠতে হবে, মাইকে আওয়াজ শোনার পরে আপনাকে উঠতে হবে। আপনার বাড়ির স্ত্রী, আপনার বাড়ির বউ, আপনার বাড়ির কন্যা, তারা যেন নির্দিষ্ট এই পোশাক পরে যায়, তারা যেন কালো পোশাক পরে বা সাদা পোশাক পরে, তারা যেন রাত 9টার পরে বাড়ি থেকে না বের হয়। পুরুষদের বলা হবে হয়তো এভাবে দাড়ি কামাও, এভাবে দাড়ি রাখো, এই খাদ্য খাও, এই খাদ্যের দোকান বন্ধ করো, এই মাংসের দোকান প্রকাশ্যে খোলা যাবে এবং এই মাংস ঢোকানো পাড়াতে বড় অপরাধ হবে। এগুলো তো হয়েছে। ইরানে হয়নি, পারস্য দেশে হয়নি, পার্সিদের এক রাতের নোটিসে চলে আসতে হয়নি, বাংলাদেশে হয়নি, পূর্ব পাকিস্তানে হয়নি, পূর্ব বাংলায় হয়নি, আমার বাপ ঠাকুরদার সাথে হয়নি। বাংলাতে যেন এই জেহাদিদের দাপাদাপি না হয়, এটা কিন্তু বাংলার মানুষ বলছে। আমি এক এক করে এই যে পুরো জার্নিটা, রিপাবলিক বাংলা কি না সহ্য করতে হয়েছে, রিপাবলিক বাংলাকে কীভাবে আক্রমণ করা হয়েছে, রিপাবলিক বাংলাকে কি দোষ। রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে দেখিয়ে গেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের চারপাশে ঠিক ঠিক করছে, চারপাশে গায়ে উঠে পড়ার মতন ঠিক 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 কিলবিল কিলবিল করছে, গর্ত থেকে বেরিয়ে আসছে। ক্যামেরায় দেখিয়েছি আমরা, রোহিঙ্গাদেরকে ঠিক ঠিক করছে। বার্মার মানুষজনের ছবি এখন বসিরহাট বর্ডারে দেখা যাচ্ছে। কোথায় ছিল তারা? মুখে বলছে তারা নিজেরা সেক্টর 5-এ ছিল, সেক্টর 5 থেকে তারা রাজারহাটে চলে যায়, নিউ টাউনে চলে যায়। গ্রামে গ্রামে মনে হচ্ছে না যে এটাই সবচেয়ে বড় স্টোরি, এটাই সবচেয়ে বড় ডিবেট, এটাই সবচেয়ে বড় শেয়ার করা উচিত আপনাদের ক্লিপগুলো? এই এপিসোডটা যদি একজনও দেখে ময়ূক আনন্দ পাবে, যদি এই একজনও এটা শেয়ার করে, এটা বোঝে, অনুভব করে যে জনবিন্যাস বদলানো কতটা বড় অন্যায়। এটা শুরু কোথা থেকে হয়েছিল? আমাদের প্রতিনিধিরা মাসুদ কলোনির ওখানে পৌঁছায়, শেখর দুবে, পিঙ্কি অধিকারী, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ, এলিনা ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি, আমাদের প্রতিনিধি সন্তু পান, সুখেন্দু সরকার, একের পর এক প্রতিনিধি পৌঁছায়। যখন সবাই দেখেও না দেখার ভান করছিল তখন আমাদের প্রতিনিধিরা জীবন বাজি রেখে সেখানে পৌঁছায়। পিঙ্কি অধিকারী সর্বপ্রথম বাংলা টেলিভিশনে লাইভ দেখায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সল্টলেকে কীরকম দেখতে, তারা কি করে কথা বলে, তারা কোথায় থাকে, তারা কি করে। দেখুন।
এটা কোন বস্তি? আপনারাই থাকেন এখানে? আমরা এখানে থাকি না। হ্যাঁ। কবে এসেছেন? এসছি আপনার প্রায় প্রায় 14-15 বছর হচ্ছে। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না না, ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই, এসব হ্যাঁ, কিচ্ছু নেই। আধার কার্ড ওইসব কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? কিছু অনেকদিন, প্রায় আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। এখন তো এসআইআর হচ্ছে। হ্যাঁ, এখানে চলে যাবো। এর আপনার কতদিন পর চলে যাবেন? এই মাসের কাজ করে চলে যাবো। হ্যাঁ, এই মাস কাজ করে চলে যাবো। আসা যাওয়া হয় নাকি? না, মানে মানে খুলনা জেলা থেকে আসেন যান নাকি? হ্যাঁ চলুন, কোনো অসুবিধা নেই। আমরা এসেছিলাম। দাদা, এই বস্তিটার নাম কি? হ্যাঁ, মাসুদ বস্তি এবং নিউ টাউনে এই বস্তিটি মূলত। এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে। বহু মানুষ, বহু পরিবার এখানে থাকেন। খুলনা জেলার মানুষজন এখানে থাকেন এবং মূলত এই যে বস্তিটি রয়েছে সেখানে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি এগুলো গুড়ানো হয়, কুড়িয়ে তারা আসেন, এখানে রুজি রোজগার চলে। এবং যেমনটা জানাচ্ছিলেন, মাসুদ বস্তির যারা আবাসিক বা থাকেন খুলনা জেলা থেকে এসছেন, এখনো আধার কার্ড, ভোটার কার্ড বানানো হয়নি। আমি জানি না এই এপিসোডটা কতজন দেখছে, কারণ আমি অসহায় বোধ করছি। তার কারণ এই জিনিসগুলো তো আপনারা 3 সপ্তাহ আগে দেখেছেন। এই জিনিসগুলো পুলিশ 3 সপ্তাহ আগে দেখেছে। পুলিশ এই জিনিসগুলো 3 সপ্তাহ আগে দেখেও না দেখার ভান করেছে। জাতীয় নিরাপত্তার সাথে ছেলেখেলা করা হচ্ছে। এই রোহিঙ্গা, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এভাবে সল্ট লেকে থেকে গেছে তারা প্রকাশ্যে। অনেকে প্রশ্ন করেছিল না যে সল্ট লেক বা নিউ টাউনে কোনো অনুপ্রবেশকারী নেই, আছে, তোমরা কি করে জানছো? এই যে এই চিত্রটা 2 নম্বর সিকোয়েন্স সেটা আরও স্পষ্ট করবে। প্লিজ দেখুন, এগুলো বারবার করে এই উইকেন্ডে একটা সিনেমা দেখার থেকে অন্তত 1 ঘন্টা এই তথ্যচিত্রের মতন উপস্থাপনটি দেখুন। কারণ ময়ূক প্রতিদিন হয়তো ডিবেট করবে, কিন্তু সত্যি ডিবেট করার মতনও জায়গা থাকবে না যদি এই স্টুডিওটাও দখল করে নেয় রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা। দ্বিতীয় সিকোয়েন্স দেখুন। আমি একটু কথা বলবো। দাদা, কি নাম? দাদা, কোথায় গেলেন উনি? কোথায় গেলেন? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনারা কবে এসেছেন? বহুদিন আগে না রিসেন্ট? না, বেশি দিন হয়নি। তাও কতদিন হলো? না, অনেক দিন হয়ে গেছে। আমি ছোটবেলায় এবারে এসেছি। তাও মোটামুটি 10, 12, 13? ওই 12-13 বছর হয়ে গেছে। পড়াশোনা? না, পড়াশোনা না, বিয়ে হয়ে গেছে। মানে পড়াশোনা কি এখানে করেছো না বাংলাদেশে করেছো? এখানে করেছিলাম। এখানে করেছেন? কোন স্কুলে করেছিলেন? সে ঘনি মোল্লাপাড়ার দিকে। সেটা কোথায়? সে ওই দিকে। কত দূর? মানে এখানে না, তাও এবার সেই ইকো পার্কের দিকে। ইকো পার্কের দিকে? মানে ভর্তি কি করে হয়েছিলেন? কোনো ডকুমেন্টস ছিল না। বাড়ি কোথায় ছিল বাংলাদেশে? বাংলাদেশে বাড়ি আমি ঠিক জানি না, আমি তো ছোটবেলায় এইবার এসেছি। তারপর আধার কার্ড, ভোটার কার্ড কিছু বানিয়েছেন? না, কিছু বানানো হয়নি। আরো একজন আছেন, আমি একটু কথা বলবো। কারণ এই বস্তিতে যারা রয়েছেন, মানে প্রথম থেকে কি এই বস্তিতেই থাকেন না অন্য জায়গায় থাকতেন, এখানে এসেছেন? না, এখানে তো অনেকগুলো বস্তি। মানে এই বস্তিতে কতদিন থাকছেন? এই মনে হয় 4-5 মাস হচ্ছে। তার আগে কোন বস্তিতে থাকতেন? তার আগে ওইদিকে আরো বস্তি টস্তি আছে, ওইসব জায়গায় থাকতাম। এতদিন পর্যন্ত মানে কোথায় কোথায় ঘুরলেন এতদিন পর্যন্ত? অত কিছু মনে আছে নাকি? দেখো, মূলত একদম বলা যেতে পারে এইভাবে, আমি যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, বাঁশের চালা, এই অ্যাসবেস্টগুলো কে দিয়েছে? আপনারাই বেঁধেছেন না কেউ দিয়েছে আপনাদেরকে? এগুলো এইভাবেই ছিল। এইভাবেই ছিল? 4-5 মাস আগে যখন দেখলেন? 4-5 মাস আগে আপনারা এসেছেন না আরো অনেকে এসেছে? অনেকেই এখানে থাকতো। আমরা এসছি, তারা চলে গিয়েছে, আমরা এসছি এখানে। বাড়ি চলে গেছে কেউ কেউ এসআইআর হওয়ার পর? আমি জানি না ওইসব। দেখো, এইটা হচ্ছে তাদের বাড়ি এবং তুমি দেখতে পাচ্ছ অ্যাসবেস্টারের চাল দেওয়া। কোনো রকমে একদম বলাই বাহুল্য যে একদম কোনো রকমে একটা শেড দেওয়া রয়েছে
ফ্রিজ রয়েছে, কিছু আসবাবপত্র রয়েছে, খুব হ্যান্ডি জিনিসপত্র, এবং তারা যে কাগজ থেকে শুরু করে কাগজ প্লাস্টিক কুড়ানোর কাজ করেন সেগুলো কিন্তু এখানে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভর্তি ভর্তি জিনিসপত্র রয়েছে, যেখানে কাগজ প্লাস্টিক সমস্ত কিছু রয়েছে। তারা এইভাবে রুজি রোজগারে রয়েছেন। তবে বস্তির বেশিরভাগ জায়গাটাই ফাঁকা এই মুহূর্তে, এবং যারা যারা এখানে থাকেন প্রত্যেকে কিন্তু বাংলাদেশি সিটিজেন, এটা আমি বলে রাখি। কারণ তারাই বলছেন যে খুলনা থেকে এসেছেন, কেউ ফরিদপুর থেকে এসেছেন, কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তবে তাদের কাছে আধার কার্ড আছে না ভোটার কার্ড, এই এবং একের পর এক বহু বাড়ি আমরা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে পড়ে রয়েছে। বহু বাড়িতে এই মুহূর্তে লোকজনও নেই। তবে যারা রয়েছেন তারা বলছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন, অস্থায়ীভাবে এখানে রয়েছেন। আরো কয়েকজনের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করে নেব যারা এখানে রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো। যে জায়গার রিপোর্টগুলো আপনারা দেখছেন বা অনেকেরই হয়তো মনে আছে, এই জায়গাটার নাম মাসুদ কলোনি। মজার ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু জনবিন্যাস বদলানোর সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কিছু বদলে গেছিল। মাসুদ কলোনির নাম ছিল মিঠি বস্তি, মিঠু বস্তি। এই মিঠু ছিল ওখানকার জমির মালিক। একটা সময় মিঠু লোভে পড়ে বিভিন্ন অনুপ্রবেশকারী বা চারপাশের লোকজনকে জমি বিক্রি করতে শুরু করে। ওই এলাকাটা একটু একটু করে মিঠু কলোনি থেকে নাম বদলায় মাসুদ কলোনিতে। পিঙ্কি এই ছবিগুলোই তুলে ধরেছিল, কিন্তু বিশ্বাস করুন মিনমিনে মিডিয়া সেদিন লাগাতার বলে গেছিল যে এটা তো রিপাবলিক বাংলার কাজ নয়, এটা তো সংবাদ মাধ্যমের কাজ নয়, আমরা চোখের সামনে অন্যায় দেখলেও চোখ বন্ধ করে থাকবো, আমরা মুখ বন্ধ করে থাকবো, আমরা কান বন্ধ করে থাকবো। কিন্তু প্রবলেমটা তো ওই জায়গাতে, রিপাবলিক তো কান বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ করে থাকতে পারে না, অন্যায় দেখলে পক্ষ নিয়ে ফেলে। 3 নম্বর যে অংশটি, সে অংশটি আরও পরিষ্কার করবে কেন আমরা চোয়াল শক্ত করে লাগাতার 1 মাস ধরে এই কাভারেজটা করেছি। এবং এবার আপনাদেরকে চাই এই ক্যাম্পেনে, যে ক্যাম্পেনের নাম অনুপ্রবেশকারী খেদাও, অনুপ্রবেশকারী ভাগাও, রোহিঙ্গা খেদাও, রোহিঙ্গা ভাগাও। 3 নম্বর সিকোয়েন্স দেখুন। কতদিন হলো? 2 বছর হচ্ছে। হ্যাঁ 2 বছর হচ্ছে। 2 বছর? কোথা থেকে, কোন জেলায় থাকতেন বাংলাদেশের? পায়রা জেলা। চলে এলেন কেন ভারতে হঠাৎ করে? আমাদের ঘর বাড়ি কিছু নেই, ওই আমফানে সব ভেঙে চুরে গিয়েছে, নদীতে চলে গেছে। গিয়ে আবদার করে 2 বছর কাটাইছি। কাটাইয়ে তাই ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো, মোটে বসার জায়গা নেই, তাই চলে আসছি। কে কে এসেছিল আপনার সঙ্গে? কতজন এসেছিলেন আপনারা? আমরা 3 জন এসেছি। কে কে? আর ছেলে আর মেয়ে আর আমি। ছেলে মেয়ে আপনি? কিভাবে এলেন? ওই ইসে এলাম, বেলাকে এলাম। ব্ল্যাকে মানে কিভাবে? একটু রাস্তাটা বলুন। হ্যাঁ একটু রাস্তাটা বলুন কিভাবে এলেন? ওই যে রাস্তাটা ওই খাল পার করে দিল মানুষ, তাই এলো। কার মাধ্যমে খাল পাল হলো? বহুত কে আমি জানি না। বিএসএফ ধরেনি? না। বিএসএফ দেখতে পেয়েছিল আপনাদের? দেখতে পাইনি। আরও অনেকে রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। এখানে কতজন থাকেন? এখানে এই জায়গায়, এই বস্তিতে কতদিন তা থাকেন? আমি জানি না। আপনাদের এখানে কি সবাই বাংলাদেশ থেকে? এসআইআর হওয়ার পর কি আপনারা চলে যাবেন? এখন কি ভাবছেন? আমি অত কিছু জানি না। এখানে না থাকতে দিলে আমরা চলে যাব। আমাদের বলে দেবে যে তোমরা চলে যাও, এদেশের মানুষ রাখবো না, আমরা চলে যাব। আর যদি বলে যে থাকো, কিছু করবো না, তাহলে আমরা থেকে আমরা ছেলে মেয়ে মানুষ করবো, থাকতে পারবো। এই যে 2 বছর আগে এলেন, আপনাদের এই জায়গার খোঁজটা কে দিল যে এখানে থাকার জায়গা রয়েছে, এখানে আপনারা থাকতে পারবেন? তো মানুষ আসে জানে যে আমরা কারোর কাছে ধরা করে আসি না, আমরা নিজেরাই চলে আসি। যে থাকার জায়গা নেই, কিন্তু আমরা নিজেরাই চলে এসেছিলাম। নিজেরাই চলে? হ্যাঁ। এবং এর পাশাপাশি এলিনা এবং ওয়েন্দ্রিলা মানে যুদ্ধক্ষেত্রের মতন একজন কমরেড, একজন সহযোদ্ধা, যেভাবে একটা টিমকে উন্নত করে, একটা ক্রিকেট টিমে এক একটা প্লেয়ার যেভাবে এক একভাবে ব্যাটিং করে। একদিকে পিঙ্কি ব্যাটিং করছে, একদিকে পিঙ্কি জীবন দাও লাগিয়ে খবরগুলো আনছে, অন্যদিকে আমাদের ডেস্কে যারা রয়েছে তারা লাগাতার সেই খবরগুলোকে
বলছে যে এই জায়গাতে এই খবর এসছে, এই খবরগুলো ব্রেক হচ্ছে, বিশ্বাস করুন কেউ আমাদের পাশে থাকেনি সেই সময়। মিনমিনে মিডিয়া হোক বা বিভিন্ন বোদ্ধা সবাই বলেছিল রিপাবলিক বাংলা আসলে লোক খেপাচ্ছে। না, আসলে লোক খেপাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসলে সব জেনেও চুপ করেছিলেন পুলিশ মন্ত্রী। এলিনা এবং ঐন্দ্রিলা তারা পৌঁছে যায় আরও কিছু কলোনিতে, আরও কিছু বস্তিতে, যেগুলো আসলে সরকারি জমিতে তৈরি, যেগুলোতে আসলে বাংলাদেশিরা ছিল এবং সত্যিই তারা পালিয়ে গেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আপনারা সব কিছু জেনেও উট পাখির মতন মাথা নিচু করে নেই নিশ্চয়ই। প্লিজ থাকবেন না, এটাই শেষ সুযোগ। অনুপ্রবেশকারীদের ভাগাতে হবেই। এলিনা এবং ঐন্দ্রিলা দুজনের রিপোর্ট দেখি এবং তারপর আরেকটা মারাত্মক ছবি আপনাদের দেখাবো। প্লিজ থাকবেন আজকে, একজন হলেও প্লিজ থাকবেন, কারণ এটা শুধুমাত্র প্রাইম টাইম বা রেটিংস বা বিজ্ঞাপনের বিরতির জন্য নয়, এটা আমার এবং আপনার জীবনের জন্য, আমার এবং আপনার সন্তান পশ্চিমবঙ্গে থাকতে পারবে কিনা তার জন্য। প্লিজ থাকুন, দেখুন। কত বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন? 7-8 বছর। 7-8 বছর হয়ে যাবে, তার বেশি হবে। 7-8 বছর হবে। তো 7-8 বছর আগে কিভাবে বাংলাদেশ থেকে এখানে এলেন? তা বলিস তো, কোন পথে এসেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। রাত্রি দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে এসেছিলেন। কত টাকা নিয়েছিল দালাল? বলিস না। কত বলেছিল? 2-3 হাজার করে নিল। 3,000 টাকা? অনুপ্রবেশকারীদের এখানে প্রবেশ করানোর জন্য ভারতে দালালদের 3,000 টাকা লাগছে। আমি আরো একবার যাব তার কাছে। কোন জেলায় আপনার বসবাস ছিল? বাংলাদেশের কোন জেলায় আপনি বসবাস করতেন? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা? কে ছিল সেখানে? মানে আপনারা পরিবারে কজন ছিলেন? কে? 4 জন। আচ্ছা আচ্ছা, এই যে স্কুলে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে দিদি, আপনার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করেছে, তো তারা স্কুলে যে পড়াশোনা করলো তাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হয়নি স্কুলে? আপনি তো অভিভাবক তাদের, তা আপনাকে কোনো ডকুমেন্ট দেখাতে বলেনি স্কুল? ওই টিকার কার্ডটা দিল, আর আধার কার্ড চাইতেছে বারবার, তো আমি আধার কার্ড করতে পারিনি। আধার কার্ড আপনি দিতে পারেননি? না। তার মানে আপনারা এই 8 বছর ধরে আপনারা কোনো ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে পারেননি? দেখাতে পারি। আপনার ছেলে মেয়েরা তারা কি সরকারি স্কুলে পড়তো? ও খালি মেয়েটা, ছেলে পড়ে। মেয়ে পড়ে? আচ্ছা, মেয়ে কি সরকারি স্কুলে পড়ে? হ্যাঁ, সরকারি স্কুলে পড়ে। হ্যাঁ। তো সরকারি স্কুলে কিছু দেখতে চাইনি, ভোটার কার্ড, আধার কার্ড? না। সরকারি স্কুলেই আপনার মেয়েকে আপনি ভর্তি করিয়েছিলেন? সেটা কত বছর আগে? এই 2-3 বছর। 2-3 বছর আগে। আপনার মেয়ে এখন কোন ক্লাসে পড়ে? ও পারে বলি, ও বয়স হিসাবে ক্লাসে উঠেছে। আচ্ছা, বয়স হিসাবে সেটা কি একটু কম, মানে বয়স বেশি কিন্তু কম ক্লাসে পড়ে, যেহেতু আপনারা এখানে চলে এসেছিলেন? কারণ আমি আগের থেকে ওর ভর্তি করাতে পারিনি, কিছু ডকুমেন্টস দেখাতে পারিনি, ওরা নেয়নি। মানে কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেননি? না, কোনো ডকুমেন্টস ছিল না। না। আচ্ছা, তো আপনি যখন সরকারি স্কুলে নিয়ে গেলেন আপনার মেয়েকে ভর্তি করানোর জন্য, তখন সরকারি স্কুল থেকে আপনাকে কি বলা হয়েছিল, কি লাগবে? বলে আধার কার্ড লাগবে। আধার কার্ড লাগবে, কিন্তু আপনি তো আধার কার্ড দিতে পারেননি। না, তখন ওইটা দিয়ে করলে তোমার আধার কার্ড জোগাড় করো, না হলে হবে না। তো সেইভাবে আছে, মাঝে মাঝে যায়, মাঝে যায় না, এরকম। আচ্ছা, টিকার কার্ড যে নিলেন, সেই টিকার কার্ডটা কোথা থেকে পেলেন? ভারতে এসে ভ্যাকসিন দিলাম। এখানে এসে ভ্যাকসিন দিয়েছিলেন? সেটা কে করিয়ে দিয়েছিল? কার মাধ্যমে কাজটা করিয়েছিল? মানে ওই জায়গায় ষষ্ঠীতলা চেয়ারম্যান, ষষ্ঠীতলার চেয়ারম্যান। সেই চেয়ারম্যানের নাম কি? কালুর ওখানে ওই ষষ্ঠীতলা হইল, ওখানটায় দিলাম। আচ্ছা, কে নিয়ে গেল আপনাকে? কারা নিয়ে গেল? সেখানেও কি টাকা লেগেছিল? না, মাইকে প্রচার করিলে আমরা গিয়ে দিলাম। আচ্ছা, আপনারা অনেকে গেছিলেন? কারা কারা গেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। আচ্ছা, এইখানে দিদি আপনি যে এতদিন ধরে থাকেন, এই 8 বছর এইরকম অস্থায়ী ঘর, এরকম বস্তিতে, এখানে আমি দেখতে পাচ্ছি আরো ঘর রয়েছে, আরো অনেকে নিশ্চয়ই বসবাস করতো আপনার মতোই, যারা বাংলাদেশ থেকে চলে এসেছে। অনেক ভেঙে চুরি সব চলে গেছে, আর ঘর ভেঙে দিস না, নেই তো মানুষ। তারা কোথায় গেল দিদি? তারা কোথায় গেল? কাজে গেছে। কাজে গেছে? অনেকে তো বলছে চলেও গেছে নাকি, বাংলাদেশে ফিরে গেছে। হ্যাঁ। কেন ফিরে গেল? কেন? এসআইআর এর ভয়? হ্যাঁ, এই ভয়তে সব চলে গেছে। এই ভয়? হ্যাঁ, এসআইআর এর ভয়। আচ্ছা, আপনাকে কেউ কিছু বলেছে যে এসআইআর এর ভয় হচ্ছে বা আতঙ্ক হচ্ছে? কেউ কিছু বলেছে? কোনো? হ্যাঁ, বললো যে সরকার আমার গায়ে রাখবে না, আমরা আরেক এলাকাতে আইছি, সেই করে সব চলে গেছে। আচ্ছা, তাই জন্য চলে গেল, এসআইআর এর ভয়। আপনারা সমস্ত সরকারি পরিষেবা কি পান দিদি? না, কিছু পাইনি।
কোনো পরিষেবা পান না? তাহলে আপনি আপনার মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করালেন কি করে? শুধু টিকার কার্ড হলেই হয়ে যেত? ওই বলতি না, যে বলে যে তোমার আধার কার্ড লাগবে সেই যায় না, বছরে হয়তো একবার দুবার যায়, তো অতিরিক্ত স্যারেরা বোকা করে। ও আচ্ছা, মানে বছরে বেশি স্কুলে যায় না, এক দুবার যায়? হ্যাঁ, আর ওই কি করে ওই বাড়িতে তোমার হলো পড়াই, এক ম্যাডামের কাছে পড়াই। বাংলাদেশ থেকে চলে এসেছিলেন কেন, কি কারণে, কি হয়েছিল সেখানে? বাংলাদেশেতে চলে এলাম, ওখানে কোনো আইলসগান না, ভাতের কষ্টে আমার পড়ার খাবার খুব কষ্ট হতো, আইলসগা ছিল না, তারই জন্য আমরা আইলাম এখানে, এসে কাজ কাম করে সুস্থ হলে দিনটা যায়। আচ্ছা, মানে যখন আপনারা সময় পান তখন আপনারা আবার যান সেখানে? বাংলাদেশে যাওয়া হয়? আর যায়নি, মোটো আর যায়নি, আইসি আর যায়নি, 8 বছরে আর যাওয়া হয়নি না। আমরা এমনও মনে করেছি যে থাকবেন ওর দেশে গিয়ে আইলসগার না, খালি কষ্ট করবো, তাই কিনি খাই, সুস্থ হলে রয়েছি এই। আচ্ছা, আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে? পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন? তাই এতদিন আইস না জানি পারি, আমরা তো আর ঘরে থাকিনি, কাজ কাম করি খাই, তো তোমরা বুঝতেই পারতিস, আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিস, চলত ব্যবহার, আমরা কি খালি খালি। সে তো ঠিকই, মানে আপনারা এতদিন ধরে বসবাস করছেন সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না, তারা জানেনি? সবাই জানে, এবং চেয়ারম্যানের কাছেও তো আপনারা গেছিলেন আপনি বললেন? চেয়ারম্যানও জানে যে আমরা এখানটার রয়েছি, চেয়ারম্যানও জানে? না জানি পারিছে। এখানে আগের থেকে তো থাকছি, অনেক আগের থেকে। কত আগে থেকে? তাও 2002 হবে। 2002 থেকে? 2002-এর তালিকায় নাম আছে আপনার? আমার নাম নেই, আমার মার নাম থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। ভোটার কার্ড আছে আপনার? আমার নেই, আমার মার আছে। ভোটার বানাননি কেন? 18 তো হয়ে গেছে। হ্যাঁ, 18 হয়ে গেছে। জন্ম কোথায় বাবা আমার? বাবার জন্ম বাংলাদেশে, মায়ের জন্ম মনে হয় এখানে হবে। বাবা কোথায় জন্মেছে? বাবা জন্মেছে দেশে। বাংলাদেশের কোথায় জন্মেছে? বাংলাদেশে কয়রায়। কয়রায় জন্মেছে? 2 নম্বর কয়রায়। 2 নম্বর কয়রা। তারপর এখানে কখন এলো, কোন সালে এসছিল? ওই অনেক আগে এসছিল বাবা। কোন সালে? ওই 2002 সালে। বলছি যে এই যে তোমার মা বাবা বাংলাদেশ থেকে এসেছিলেন, মা বাংলাদেশের জন্ম, এসআইআর নিয়ে কি এবার চিন্তা হচ্ছে? চিন্তা তো হওয়ারই কথা, কিন্তু কেন চিন্তা হচ্ছে? আপনারা কিভাবে ঢুকেছেন? যেভাবে সবাই ঢুকেছে। আপনারা বলছেন যে আপনারা সবার মতনই পালিয়ে এসেছিলেন। হ্যাঁ, কারণ আমি তো মানে আমার একটা শোনা কথা, কারণ বাবা মা চলে এসেছিল আর তখন তো আমি ছিলাম না, তাই এখন একটা চিন্তাতেই রয়েছে। এখন যদি বের করে দেয় দেশ থেকে বের করে দিতেই হবে, কারণ এত লোক এখানে মোদির রাখার জায়গা নেই আমাদের, তার জন্য তাকে তো আমাদের বের করে দিতেই হবে। কি করবেন? যদি বর্ডার খোলে তাহলে সবাই চলে যাবে, আমরাও চলে যাব হয়তো। ভয় করছেন আপনি যে কথাগুলো বলছেন? ভয় কিসের, চলে তো যেতেই হবে, অন্য দেশের ওপরে তো থাকা যাবে না আমাদের। এখানে কারা কারা আছে? আর এখানে বহু মানুষই আছে। এই পাড়াটার নাম কি? এটা হচ্ছে মেঠোপাড়া। এলিনা ওয়েন্দ্রিলা পিঙ্কি যখন এই খবরগুলো করছে তখন অন্যদিকে সেক্টর 5, যে সেক্টর 5-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ের নাম কলেজ মোড়, অনেকগুলো কলেজ আছে বলে, ওয়েবেল মোড়, রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দপ্তরের নামে রাস্তার নামকরণ, মুখে মুখে ওয়েবেল মোড়। বাঁদিক দিয়ে গেলে নিউ টাউন, সোজা গেলে আইপ্যাকের অফিস, বড় বড় চ্যানেলের অফিস, যেই চ্যানেলগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, সেই জায়গার একদম মধ্যিখানে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা বসবাস করত। এটাও তো আমরা দেখিয়েছিলাম। আমি সিরিয়াসলি বলছি, আমি আসলে দায় মুক্তি চাইছি। আমি চাইছি যে আপনারা যারা 2026 হয়তো আমাদেরকে অভিযোগ করবেন যে ময়ূক তোমরা এটা বলনি কেন, ময়ূক তোমরা এটা দেখাওনি কেন, এত জায়গার ছবি দেখাও, প্যালেস্টাইনের ছবি দেখাও, বাংলাদেশের ছবি দেখাও, দিল্লির ছবি দেখাও, উত্তরপ্রদেশে কী হচ্ছে ছবি দেখাও, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখালে তোমরা নিজের ঘরের এক স্টেপ বাইরে বেরোনোর পরে রোহিঙ্গা যে আছে, তারা যে ন্যাশনাল সিকিউরিটির জন্য ভয়ঙ্কর হতে পারে, তারা যে জমি জিহাদ করতে পারে, তারা যে অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে। কেন বলছি অর্থনৈতিক সন্ত্রাসবাদ? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভারতীয়রা পাবে, ভারতীয়রা ছাড়া বাংলাদেশিরা যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়
সেটা আমার আপনার পকেট থেকে যাচ্ছে না। এটা সন্ত্রাসবাদ নয়, এটা ফিনান্সিয়াল টেররিজম নয়, ট্যাক্স ফ্রি ইনকামে এরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে না। ভেবে দেখুন, ঝুপড়ি ঝুপড়ি দোকানগুলো যেগুলো রোহিঙ্গারা চালাচ্ছিল, যেগুলো সব বন্ধ হয়ে গেছে, সেগুলোতে জিএসটি দেওয়া হয়। কি দোষ করেছে আমাদের ডায়মন্ড হারবারের ছেলেটি? কি দোষ করেছে পাথর প্রতিমার ছেলেটি? কি দোষ করেছে দেগঙ্গা, হাবড়া, হরিণঘাটার ছেলেটি? কি দোষ করেছে যে গুমা থেকে প্রতিদিন পরোটা নিয়ে শিয়ালদা স্টেশনের বাইরে এইটুকু জায়গাতে দাঁড়িয়ে নিজের পরোটাটা বিক্রি করে এবং আপ্রাণ চেষ্টা করে ভাইরাল হয়ে যদি আরেকটু বেশি টাকা কামানো যায়? কি দোষ করেছে? সে কেন একটা বড় দোকান পাবে না? সে ভারতীয়। কেন রাজু বা রহিম একটা বড় দোকান করতে পারবে না আমাদের চারপাশে? ভারতীয় তো, করুক না। বাংলাদেশিরা কেন করবে? আনন্দমোহন ঝা সেক্টর 5-এর একদম বুকের মধ্যে, হার্ট অফ সেক্টর 5, হার্ট অফ সাইবার সিটি, স্মার্ট সিটি, যে প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন প্লিজ, প্লিজ দেখুন, মনে করুন, ভাবুন, দেখুন। লোকদের আছে নাকি গো? এটা কার ঘর? কেউ নেই এই ঘরেও, কেউ নেই। চলুন ওদিকে দেখা যাক কি হয়। এটাও বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ রয়েছে। এদিকে আসো। কেউ আছেন? ঘরে লোকজন কই? আপনার ঘর কি এটা? আসো। আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি 30 বছরের মতন রয়েছে। 30 বছর রয়েছেন এখানে? বাংলাদেশি যেগুলো ছিল তারা কি সব চলে গেছে না আছে এখনো? সব চলে গেছে। কোন বাড়িটা ওদের? বাংলাদেশি বাড়িটা কোনটা? কার? বাংলাদেশিরা কোন কোন ঘরে থাকতো? কখন ঘর? হ্যাঁ হ্যাঁ, এইসব ঘরে থাকতো। ওই তা নেই কেউ। না, কবে চলে গেছে? কবে গেছে? আজকে গেছে। হ্যাঁ, আজকে গেছে। আজকে গেছে, চলে গেছে? তো 5 জনই আজকে চলে গেছে। আপনার বাড়ি কোথায় দিদি ভাই? আমার বাড়ি হ্যাঁ বাংলাদেশে ছিল, আমি বহুত দিন আইছি, আমার কেউ নেই। আমার স্বামীটা ছিল, তার স্বামীটা মারা গেছে। বাংলাদেশে আপনার বাড়ি কোথায় ছিল? শ্যামনগর থানা। মানে কোন জেলা এটা? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। তো আপনি এখানে কোনো কাগজপত্র, আধার কার্ড, ভোট কার্ড বানিয়েছেন? না, এখনো হয়নি। তো আপনি কি করেনটা কি আপনি এখানে? ওই বোতল টতল করে লোকের দোকানে একটু বাসন টাসন মারি 2-10 টাকা দেয়, খাই। এই এখন এই শুধু দুটো ভাত রান্ধিছি। না না, ভালো, আপনি একটু বসেন না, দেখতে পাচ্ছি। দুটো ভাত রান্ধি খাইছি, খাওয়া কিছু নিতে খাই। তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার সাথে আর কেউ আসেনি? আমার স্বামী আর আমি আইলাম। স্বামী মারা গেছে। আচ্ছা, এই লকডাউনের সময়। তো বাংলাদেশের কোনো কাগজ আছে আপনার কাছে? আপনার বাংলাদেশের? না, আমি যখন বাংলাদেশে চলে এলাম তখন আমার কিছু ওপারে ডকুমেন্টস হয়নি। তখন কিছু হয়নি? তখন ভোটার কার্ডটা তখন ছিল না। আচ্ছা আচ্ছা, আমি এসে হইনি, তারই পরে হইল, তা আমি তো আর যাইনি। মানে এসে বাংলাদেশ থেকে আর যাননি? না, আমার ওখানে হুটি কিচ্ছু নেই। আমার ওপারে কোনো ডকুমেন্টসও নেই। ওপারে কোনো ডকুমেন্টসও নেই? না। আচ্ছা, আপনার নাম দিদি ভাই? আমার নাম মনিরা বিবি। মনিরা বিবি। একেবারে এইভাবেই কিন্তু এই যে এই জায়গাটাকে নাম কি? জায়গাটার নাম কি দিদি ভাই? 215। 215 কি? কলেজ মোড়, সেক্টর 5। আচ্ছা, সেক্টর 5 কলোনি মোড়। এই যে 215 বাস স্ট্যান্ড বলে, কিন্তু এই জায়গাটা অনেকগুলো লোক থাকে। আমরা একটু দেখবো, বাইরের দিকে আসবো। আসুন দাদা একটু। এই ঘরে যে লোক থাকতো সে কোথায়? এই ঘর চলে আসছে। ঠিক আছে, ওকে।
রিপাবলিক বাংলা এই খবরগুলোই দেখিয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেছিলেন। রিপাবলিক বাংলা এই খবরগুলো দেখিয়েছিল বলে তৃণমূল কংগ্রেস কি না কি আক্রমণ করেছিল। রিপাবলিক বাংলাকে হুমকি ধমকি, এমনকি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা পোর্টালের, তাদেরকেও হুমকি দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পেয়েছিলেন রিপাবলিক বাংলার এই কাভারেজে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছেন রিপাবলিক বাংলার এখন আমরা যে কাভারেজগুলো বসিরহাট হোক বা বারাসত হোক, মধ্যমগ্রাম হোক বা স্মার্ট সিটির বাইরে হোক, সেগুলো দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মানুষ এবার জেগে উঠেছে, কিন্তু মানুষ জেগে ওঠেনি। মানুষ এই ক্যাম্পেনের অংশ হচ্ছে না। যে ক্যাম্পেন আজ সবচেয়ে বড় হ্যাশট্যাগ হওয়া উচিত, যে ক্যাম্পেন আজ ফেসবুকে প্রত্যেকের ওয়ালে ওয়ালে দেওয়ালে দেওয়ালে ঘোরা উচিত। 3টে শব্দ, রোহিঙ্গা খেদাতে হবেই। 3টে শব্দ, অনুপ্রবেশকারী তাড়াতে হবেই। আমার সাথে বলুন না, ভারত থেকে অনুপ্রবেশকারী হাঁটাও। আমার সাথে বলুন না, বাংলা থেকে রোহিঙ্গা খেদাও। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই স্লোগানটাই দিতে পারছেন না, যেটা আমার আপনার স্লোগান হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস বুঝেও কিছু বলতে পারছেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এরাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ছিল। এরা প্রতিবেদন, এবং তারপর আরেকটা ভয়ঙ্কর প্রতিবেদন, যে প্রতিবেদনটা আপনি হয়তো ভুলে গেছেন, আমরা ভুলতে পারিনি। এটা অনেকটা শেয়ার হওয়ার প্রয়োজন ছিল, বিপুলভাবে শেয়ার হওয়ার প্রয়োজন ছিল, হয়নি। আজ করুন, আজ দায় মুক্তির পালা। একটা প্রতিবেদন এবং তারপর আরেকটা রিপোর্ট। আমরা স্থানীয় মানুষের কথা তুলে ধরতে এসেছি, সেটা তো করছি। আমরা পরিচয় নিয়ে জানার চেষ্টা। এরা কারা? হঠাৎ করে চলে এলো বিক্ষোভ দেখাতে। এরা জানতে চাইছেন কি সেটা বলেন। কি জানতে কি? বাংলায় ঠিক ঠিক করছে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী। সবাই দেখতে পায়, অনুপ্রবেশকারীরা নিজেরাই সে কথা বলছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেটা কিছুতেই মানতে চান না। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? রিপাবলিক বাংলা বারবার অনুপ্রবেশকারীদের ছবি দেখাচ্ছে, এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘাঁটিতেও পৌঁছে গিয়েছে। বাংলাদেশেতে চলে এলাম, ওখানে কোনো আইলস গান না, ভাতের কষ্টে আমার পড়ার খাবার খুব কষ্ট হতো। আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে? পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন? তো এতদিন আইস না জানি পারে, আমরা তো আর ঘরে থাকিনি, কাজ কাম করি খাই। তো তোমরা বুঝতেই পারতিস, আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিস, চলত ব্যবহার। আমরা কি খালি খালি? সে তো ঠিকই, মানে আপনারা এতদিন ধরে বসবাস করছেন, সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না। তারা জানেনি, সবাই জানে। এবং চেয়ারম্যানের কাছেও তো আপনারা গেছিলেন, আপনি বললেন। চেয়ারম্যানও জানে যে আমরা এখানটার রয়েছি। চেয়ারম্যানও জানে, না জানি পারিস। শুধু কি নিউ টাউন, তথ্য প্রযুক্তি তালুক সল্টলেক সেক্টর 5-এও অনুপ্রবেশকারীদের বস্তির ছবিটা দেখিয়েছে রিপাবলিক। সত্যিটা তুলে ধরায় স্বাভাবিকভাবে চিরবেরানি শুরু হয়েছে তৃণমূলের। শুরু হয়ে গেল হুমকি, শাসানি। বলুন, লাইভে আছি বলুন, লাইভে আছি বলুন। আসলে আমরা এখানে এসেছিলাম কথা বলতে, যে বহু মানুষজন এখানে থাকছেন, একটু কথা বলতাম। দেখো, একদম সুচিতা, তুমি একদম লাইভে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা। না, আমি জাস্ট এইটুকু জিজ্ঞেস করতে এসেছিলাম যে না আপনি কথা বলতে পারেন। হাকিমপুর সীমান্তেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছবি তুলে ধরায় গায়ে জ্বালা ধরল তৃণমূলের। স্থানীয় মানুষের কথা তুলে ধরতে এসেছি, সেটা তো করছি। আমরা পরিচয় নিয়ে জানার চেষ্টা। এরা কারা? হঠাৎ করে চলে এলো বিক্ষোভ দেখাতে। এরা জানতে চাইছেন কি সেটা বলেন। কি জানতে? কি আপনি কি জানতে চাইছেন? এরা কারা? এরা বিক্ষোভ দেখাচ্ছে কেন? আপনি কি জানতে চাইছেন সেটা বলেন। জানতে চাইছি এরা কারা? হঠাৎ করে চলে এলো বিক্ষোভ দেখাচ্ছে, আপনারা কি চেনেন? হ্যাঁ, এরা গ্রামবাসী। বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু এই অনুপ্রবেশকারীদের অস্বীকারই করছেন।
উল্টে সংবাদ মাধ্যমের ঘাড়েই দোষ চাপিয়েছেন তিনি। আমাদের জিএসটির ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকার থেকে, এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই, আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি। তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি, হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি ইউ আর। এসব বলে কি জাতীয় সুরক্ষাকে বিপদে ফেলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? ৫,০০০ টাকা ঘুষ দিয়ে আমি এখানে এসেছি, ভোটার কার্ড বানিয়েছি, কিন্তু রাজ্য সরকারের লজ্জার বিষয়, তিনি সংবিধান তো রক্ষা করতে পারছেন না। ভারতবর্ষের সার্বভৌমত্বকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলছেন। কিন্তু দেশদ্রোহিতা, তার প্রশাসন, তার নেতারা এই দেশদ্রোহিতা করছে। মহিলা বাংলাকে বিনাশ করে দিয়েছে। কমিউনিস্টরা যে বিনাশটা করেছিল তার মধ্যে উনি ধূপবাতি মোমবাতি সব লাগিয়ে বিনাশ করার যা করার ওনার একটাই আবিষ্কার, ভাইপো আবিষ্কার, পশ্চিমবঙ্গের বিনাশ করেছিলেন। এসআইআর শুরু হতেই যেন জোঁকের মুখে নুন পড়েছে। কিলবিল করে পালাচ্ছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা। এদের বাঁচাতে কেন মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়? শুধুই কি ভোট ব্যাংকের রাজনীতি, না বাংলায় আরও কোনো বড় ষড়যন্ত্র? রিপাবলিক বাংলা। এবার কাট্টু সিনেমাতে হয় না, একটা দৃশ্য একটা জায়গায়, একটা সল্টলেক বা নিউ টাউনে, সেখান থেকে কাট্টু যাব স্বরূপনগরে। 3 সপ্তাহ পরের ঘটনা, বুঝতে পেরেছেন? 3 সপ্তাহ আগের ঘটনা এতক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছিলাম। এবার কাট্টু 3 সপ্তাহ পরে কি হলো, মানে আজ বা কাল বা গতকাল কি হলো সেগুলো দেখাবো। কিন্তু সেগুলো দেখানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বন্ধ করার চেষ্টা করছিলেন, কি কাভারেজ বন্ধ করার চেষ্টা করছিলেন সেটা দেখো। মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলাকে বারবার টার্গেট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে যারা খবরগুলো করছিল তাদের মুখ বন্ধ করতে, তাদের ধমকাতে চমকাতে যে কথাগুলো বলেছিলেন আরেকবার শুনুন, ভাবুন। যে চেয়ারে বসে এসআইআর নিয়ে সচেতনতা ক্যাম্পেইন করা উচিত, যে চেয়ারে বসে বলা উচিত আমি দায়িত্ব নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, যে আমি রোহিঙ্গাদের তাড়াবো, তোমাদের কিছু করতে হবে না। আমি মিডিয়াকে অ্যাসিওর করছি যে কতজন রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীকে তাড়ানো হলো, কেন্দ্রীয় সরকারকে সাহায্য করা হলো, সেই লিস্ট আমরা আমাদের মুখ্য সচিব দেবে। সেটা না বলে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কি বলে গেছেন শুনুন। আমাদের 20,000 কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকার থেকে, এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই, আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই। টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি। তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি, হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি ইউ আর নো বডি, হোয়াট ইজ ইউর আইডেন্টিটি, ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কি আছে, তোমার আইডি কার্ড কি আছে, তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তোলো, আমার কোনো আপত্তি নেই উল্টোপাল্টা বলে, কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে, আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি। এবার আসছি স্বরূপনগরে, কাট্টু স্বরূপনগর। এবার তো মিনমিনে মিডিয়ার কিছু বলতে পারছে না, মিনমিনে মিডিয়া নিজেরাও পৌঁছে গেছে। মিনমিনে মিডিয়া তারা এবার নিজেরাই প্রতিনিধি পাঠিয়ে বলছে যে আপনারা কোথায় ছিলেন, সেক্টর 5-এ কোথায় ছিলেন, নিউ টাউনে? আমাদের প্রতিনিধিরা এখানেও এগিয়েছিল, এবং আসলে কারা এগিয়ে থাকে এবং কারা দেখায় আসল সত্যিটা, সেটা প্রকাশ হলো। এটা নিয়ে মিনমিনে মিডিয়া কিন্তু একটা টু শব্দও করবে না, তার কারণ এই ন্যারেটিভটা তারা সামনে আনতে চায় না। অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদল যে সবচেয়ে বড় ইস্যু, তারা বোঝাতে চায় না। স্বরূপনগরে 3 দিন ধরে আমরা কভারেজ করে যাচ্ছি। প্রথম দিন অর্ণব মৈত্র, আমাদের অত্যন্ত দক্ষ এক সাংবাদিক, হিঙ্গলগঞ্জ এবং স্বরূপনগরে যা যা হচ্ছে সেগুলো তুলে ধরেছিল। স্বরূপনগরে প্রথম দিন, যেখান থেকে গোটা বাংলায় হই হই পড়ে গেল, কি তুলে ধরেছিল দেখুন।
শুধু এই অনুপ্রবেশকারী না, যে কোনো সময় তাহলে জঙ্গিরাও তো একেবারে তারা এইভাবে অবৈধভাবে তারা এখানে বাস করে তারা এখানে চিকিৎসা পরিষেবা তাহলে পেয়ে যাচ্ছে বা আগামী দিনেও পেয়ে যেতে পারে এই দালালের সাহায্য নিয়ে। কোন জায়গা থেকে এসেছিলেন? বাংলাদেশের। এখানে এসে কি কোনো চিকিৎসা পরিষেবা নিয়েছেন? চিকিৎসা করেছে। হ্যাঁ করেছে। আপনার কি হয়েছিল? টিপি। এখানে কোন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়েছেন? মিউনিসিপালিটি। মিউনিসিপালিটি দেখলাম ওখানে আমি তো কাজ করতাম। আচ্ছা। হরমুসা বাসন মজা। আচ্ছা। ওই পাশের সবাই যেহেতু ওই ডাক্তারের কিনা আমরাও গেছিলাম। তো ওখানে তো দেখাতে গেলে তো এখানকার ভোটার কার্ড বা আধার কার্ড থাকতে হয়, তা সমস্ত লাগেনি। আপনি কি এমনি প্রাথমিক চিকিৎসা কি মানে পেতেন? ওটা তো সরকারি একটা হাসপাতাল। কোন মিউনিসিপ্যালিটি থেকে আপনি মানে চিকিৎসা পরিষেবা নিয়েছেন? গোড়াবাজার। গোড়াবাজার। সেখানে তো মানে আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্ট ছাড়া আমার ও সমস্ত নিয়ে এটা কোথায় কি দেবো? ওই সমস্ত না মানে না থাকা সত্ত্বেও আপনি কি করে চিকিৎসা পরিষেবা? ওই এমনি বলছে কি এইসব না আলি হয় না, এই সমস্ত বিভিন্ন কথা মরে যাবে লোকটা। এখন আমরা বাংলাদেশ দিয়েছি, এখন কি মরে যাবে, কি করব? আপনার নাম? সব বলেছি। আমার নাম হামিদা। বাড়ি কোথায়? বাংলাদেশে। যে গ্রাম বুড়িহাটি, থানা কেশবপুর, জেলা যশোর। 3 বছর মনে হয় পুরিনি। চিকিৎসা ক্ষেত্রেও কি তাহলে কি দালাল রাজ? এই সীমান্তবর্তী যে হাকিমপুর চেকপোস্টে যে সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা দাবি করছে তাদের কাছে ভারতে প্রবেশের বৈধ কোনো নথি নেই, অর্থাৎ কোনো পাসপোর্ট নেই, অথচ এদের কাছেও আবার ভারতের কোনো ডকুমেন্ট নেই, অথচ এরা সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পেত। বিতারি হাকিমপুর থেকে ক্যামেরা অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। বিহাইন্ড দ্য সিনস মানে খবর যখন হয় সেই খবরের পেছনে কি ঘটলো সেটা সচরাচর আমরা জানি না বা সেই কথাগুলো বলা হয় না। আজকে বলছি, অর্ণব মৈত্র যখন এই খবরটা আপনাদের সামনে তুলে ধরলো, আমরাও নিউজ রুমে এটা আলোচনা করলাম যে এটার আরও বেশি কভারেজ প্রয়োজন। অর্ণবের পাশাপাশি আমরা পিঙ্কিকে, যে মাসুদ কলোনিতে গেছিল, তাকে আবার পাঠালাম স্বরূপনগরে। পিঙ্কি গিয়ে যে সোনার খনি বলবো না অনুপ্রবেশকারীদের খনি, যে জিনিস সামনে পেল, যে কোনো সাংবাদিকের জন্য সেটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কী সে ব্রেকিং নিউজ দেখুন। এবং আমি আবারও বলছি, এটা আমার এবং আপনার ভবিষ্যতের জন্য এই এপিসোডটা আপনি আপনার বাড়ির লোককে সময় পেলে দেখতে বলুন, ইউটিউবে সেভ করে রাখুন, কারণ এটাই আমাদের আগামী দিনগুলো নির্ধারণ করবে। ভয় পাওয়াচ্ছেন, কিন্তু আমি একটা বেঙ্গল ফাইল আপনাদের সামনে তুলে ধরছি, অনুপ্রবেশের বেঙ্গল ফাইল। পিঙ্কি আমাদের প্রতিনিধি দ্বিতীয় দিন গিয়ে কি পেল দেখি। কি বলবো, মুখ ঢাকছেন কেন? কি কেন মুখ? কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কি বলছেন? কোথা থেকে আসছেন দাদা? কাছে থেকে। কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? কি হলো, চলে যাচ্ছেন কেন? কি হলো, কি সমস্যা? সাঁতরাগাছি থেকে তাহলে চলে যাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পালাচ্ছে কোথায়? হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? কে বারণ করছিল আপনাকে কথা বলার জন্য? বারণ করে নাই। তাহলে বলুন কোথা থেকে এসেছেন? সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছিতে কবে থেকে থাকছিলেন? এই 2 বছর মতো। 2 বছর? কোন রাস্তা থেকে এসেছেন? চুরাই রাস্তা। হ্যাঁ, চুরাই ভাবে। কোন রাস্তা থেকে? চুরাই ভাবে এসেছি। কোথা থেকে এসেছেন? কথা বলতে পারেন? কোথা থেকে এসেছেন? কথা বলতে পারেন না? ঘাড় নাড়তে সাথে বলবো না। কেন? কি করেছি আমরা? কি দোষ করেছি? কে বলেছে আমরা দোষ করেছি? কোথা থেকে আসছেন? কথা বলতে পারেন না? একদমই হবার বলতে পারেন না? বলতে চাইবেন কিছু? ক্রস করবেন? আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ অপেক্ষা করছেন? অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউই কথা বলতে পারছেন না। আমি আজকে বলেছিলাম যে কোনো ডিবেট করব না। আজকের এপিসোড দায় মুক্তির। বাংলার কোনো মানুষ যেন না বলতে পারেন যে বাংলাটা বদলে গেল, রিপাবলিক বাংলা সতর্ক করলো না।
জনবিন্যাস এভাবে 2026-এর পর থেকে বদলাচ্ছে। রিপাবলিক বাংলা একবারও বললো না, জবাব চায় বাংলার একটা এপিসোডও হলো না। বিশ্বাস করুন প্রাইম টাইম ডিবেট অনেক হবে, বিশ্বাস করুন অনেক নেতা আসবে, নেতা যাবে, অনেক প্যানেলিস্ট আসবে, প্যানেলিস্ট যাবে, কিন্তু এই কথাগুলো আপনার সাথে আমার না বলার সুযোগ থাকবে না, আমার মায়েদের সাথে, আমার বোনেদের সাথে। আমি জানি বহু গ্রামে গ্রামে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জে, উত্তরবঙ্গের বহু গ্রামে, উত্তরবঙ্গের বহু মহকুমায় ময়ূককে অনেকে এখন দেখছেন। হয়তো বোরিং লাগছে, হয়তো মনে হচ্ছে ময়ূক কেন রক্ত গরম করা কিছু বলছে না, হয়তো মনে হচ্ছে ময়ূক কেন দৌড়ে কোনো ব্রেকিং নিউজ দিচ্ছে না। বিশ্বাস করুন এর থেকে বড় ব্রেকিং নিউজ কিছু হতে পারে না। আমাদের চারপাশটা বদলে যাচ্ছে, আমাদের যে শাসক সে শাসক কিচ্ছুটি করছে না। যেদিন মাসুদ কলোনি, সল্টলেক, নিউ টাউন, বিভিন্ন জায়গার ছবি দেখিয়েছিলেন, তারপরে আমরা টাইম অন করে দিয়েছিলাম যে এবার বোধহয় ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার বোধহয় পুলিশকে নির্দেশ দেবে এই মাসুদ কলোনিগুলো, এই রোহিঙ্গা কলোনিগুলো ভেঙে দাও, বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও এবং এদেরকে পাঠিয়ে দাও ওপারে। কেউ কিচ্ছুটি করেনি, কেউ কথা রাখেনি। এবং এতে কার ক্ষতি হচ্ছে জানেন তো, কারা সাহস পাচ্ছে জানেন তো? এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তারা ভাবছে আমাদের এখানে তো একটা ভালো সরকার আছে। বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলও যেভাবে জনবিন্যাস বদলাচ্ছে, তারাও হয়তো নিরাপদে রাজনীতি করতে পারবেন না যদি এই রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পপুলেশন বা জনসংখ্যাটা 40-এর আশেপাশে চলে যায়। ভারতীয় মুসলমানরা বিপন্ন হয়ে যাবেন, ভারতীয় হিন্দুরা বিপন্ন হবেন, ভারতীয় খ্রিস্টান, ভারতীয় বৌদ্ধরা বিপন্ন হয়ে যাবে। নবান্ন চারপাশের যদি জনবিন্যাস বদলে যায়, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যদি সরকারি জমিতে চলে আসেন, তখন একদিন হয়তো দাবি উঠবে আমার নবান্নর নামটা দেখতে ভাল লাগছে না, নবান্ন নামটা বদলে দাও, আমার এই ফ্ল্যাগটা ঝুলতে দেখতে ভাল লাগছে না, অন্য ফ্ল্যাগ লাগাবো, আমার এই রংটা ভালো লাগছে না। সিপিএমেরও ভাল লাগে না নীল সাদা, বিজেপিরও হয়তো মনে হয় গেরুয়া করে দিন, কিন্তু সেদিন দাবি উঠবে আমার নির্দিষ্টভাবে যে রং পছন্দ সমষ্টিগতভাবে, সেই রঙই যেন এই মুহূর্তে গোটা কলকাতা শহরে লাগানো হয়। একবার ভাবুন, 3 নম্বর যে ব্যক্তি, সেই ব্যক্তির রিপোর্টাজ দিয়ে, সেই ব্যক্তির কথা দিয়ে আজকে জবাব চায় বাংলা শেষ করব। মিঠু মোল্লার অমোঘ স্বীকারোক্তি। আমি জানি এই এপিসোডটা অন্যান্য চ্যানেলে মিনমিনেরা যেসব খবর দেখাচ্ছে তার থেকে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি আবারও বলছি, একজনও যদি আমার সাথে এই লড়াইতে থাকেন, আমি বুঝবো যে এটা অনেক বড় প্রাপ্তি আমার। এই ক্যাম্পেইনটা জিততেই হবে, ভারত থেকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বের করতেই হবে। এই মিঠু মোল্লা 5 মিনিট ধরে যে কথাগুলো বললেন, আমার ভারতের হিন্দুরা, ভারতের বৌদ্ধরা, ভারতের মুসলমান সম্প্রদায়ের মানুষ, ভারতীয়রা এটা শুনি এবং শপথ করি যে এরপর যেন কেউ লক্ষ্মীর ভাণ্ডারটা বাংলাদেশ থেকে এসে পেয়ে না যেতে পারে, এরপর যাতে কেউ চাকরিটা আমার মুর্শিদাবাদের ভাইয়ের খেয়ে না নিতে পারে, এরপর কোনো রোহিঙ্গা যেন মালদার ছেলের কোনো চাকরি না খেতে পারে। ভারতীয় মুসলমানদের অবস্থা ভালো নয়, বাংলার মুসলমানদের প্রত্যেকের বাড়িতে 10টা করে ফ্রিজ, 50টা করে গাড়ি নেই। ভারতীয় মুসলমানরা যারা রাজমিস্ত্রির কাজ করছে, 600 টাকায় কাজ করছে, বাংলাদেশি রোহিঙ্গাগুলো এসে 400 টাকায় বলছে সেই কাজটা করব। ময়লা পরিষ্কার করার কাজ বলছে 200 টাকা দাও করে নেব। গোটা মার্কেট খারাপ করে দিচ্ছে। ভারতীয়দের কাজ দিন, ভারতীয় রাজমিস্ত্রিদের কাজ দিন, ভারতীয় শ্রমিকদের কাজ দিন, ভারতীয় সমস্ত মেহনতি খেটে খাওয়া মানুষের কাজ দিন। সময় রাষ্ট্রবাদের, সময় জাতীয়তাবাদের, সময় রোহিঙ্গা খেদানোর। রোহিঙ্গাদেরকে এক ঘরে করতেই হবে, নয়তো আমরা বাঁচব না। আমাদের আবার হয়তো এক রাতের নোটিশে কোথাও যেতে হবে। আজকে জবাব চায় বাংলা এই 3 নম্বর মিঠু মোল্লার যে কাহিনী, সেই কাহিনী দেখিয়ে শেষ করব এবং তারপর থম মেরে আপনি বসে থাকুন, চোয়াল শক্ত করুন। আপনার অবস্থা আমার পূর্বপুরুষ বা আপনার পূর্বপুরুষের মতন হবে না তো? তার জবাব চায় বাংলা।
কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। 1995 থেকে জন্ম তারিখ, তারপর তো আর কিছু লেখা নেই। দেখ আমি একটু দেখাচ্ছি ফর্মটা। বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে, কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল? 195 পোলেনাইট উত্তরপাড়া, বিধাননগর পৌর নিগম। এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড। আর দেখাচ্ছি ছবিটা, একটু দেখাও। ছবিটা আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, ছবিটা আমার। জহর মোল্লা বাবার নাম? বাবা জহর মোল্লা হন। আর আধার কার্ডও বানিয়েছিলেন উনি। এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস, তাই তো? দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো। ঠিক নাগরিক কোথাকার, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম, কিন্তু এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আবার। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH